এখানে যে একটা রাজনীতিকরণও হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি। কিছুদিন আগে 2018 ইলেকশনে যিনি খেলাধুলার জন্য কাজ করতেন, বিভিন্ন সময় স্পন্সর করেছেন, রুহুল আমিনকে আপনারা অনেকেই চিনেন, ওনাকে কিন্তু দেশ ছাড়া করতে বাধ্য করেছিল। বিশেষ বাহিনীর হুমকি ধামকিতে উনি কিন্তু নিজের ভোটটাও দিতে পারেনি। আমি 2008-এ কাউন্সিলর ছিলাম, 2008 থেকে 2012-তে কাউন্সিলর ছিলাম, তার আগে তো সেক্রেটারি ছিলাম ফুটবল কমিটিতে। আমার ফুটবল ফেডারেশনে ওমেন উইংয়ে থাকার কথা ছিল এবং এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করার কথা ছিল। এএফসিতে আমার নামটা যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে যে স্পোর্টস ব্যাকগ্রাউন্ডহীন কিরণ, জীবনেও খেলাধুলা করেনি, জীবনে ফুটবল ফেডারেশনে পা দেয়নি, জীবনে ঢাকা স্টেডিয়ামে পা দেয়নি, সালাউদ্দিনের সাথে একদিনের সাক্ষাৎতে সে মহিলা উইংয়ের ডেপুটি চেয়ারপারসন, পরবর্তীতে সে চেয়ারম্যান হয়েছে এবং এএফসিতে তার নাম গেছে। আমি ধিক্কার জানাই। সালাউদ্দিন যে কাজগুলো করেছে শুধু একক ব্যক্তির তোষামোদী এবং একক ব্যক্তিকে একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য, তার জন্য মহিলা ফুটবল শুধু না দেশের ফুটবল ছেলেদের সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। র্যাঙ্কিংয়ে আমরা নেমে গেছি, জেলাতে জেলাতে কোনো খেলা নাই, রেগুলার লিগ নাই। ঢাকা শহরে যেসব বিভিন্ন খেলা আগে ছিল সেই খেলাগুলোর কোনো খবর নাই, দুই একটা টুর্নামেন্ট করে এবং বিদেশে যেসব দেশ আমাদের থেকে নিচের র্যাঙ্কিংয়ে তাদেরকে এখানে নিয়ে এসে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট দেখায় যে একটা ট্রফি পেলে তারা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবে, তার কাছাকাছি হতে পারবে এবং সেখান থেকে কিছু আর্থিক সহায়তা পাবে। সেই আর্থিক সহায়তাগুলো কিন্তু ওনাদের দুইজনের পকেটেই গেছে। ফিফা কর্তৃক নিষিদ্ধ হয়েছে এই অনিয়মের কারণে। এই অনিয়মের কারণে পেইজ সাধারণ সম্পাদক তিনি 2 বছর জন্য বহিষ্কৃত হয়েছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনি ওনাকেও ওনার বিরুদ্ধে এসছে, যে ঠিক অনিয়মের অভিযোগ এসছে, উনি রিসেন্টলি পদত্যাগ করেছেন। আমরা ফুটবলের বৃহত্তর স্বার্থে আগামীতে যে 26শে অক্টোবর ইলেকশন তারা নির্ধারণ করেছে, এই ইলেকশনে কিন্তু প্রতিটি জেলা থেকে তাদের একদম নিজের কাউন্সিলর এসছে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের প্রধান উপদেষ্টা উনি নিজে একজন ক্রিয়াপ্রাণ ব্যক্তি, উনি নিজেও খেলাধুলা ভালোবাসেন, উনি অলিম্পিকের বিশেষ অতিথির মর্যাদা পান। তার মানে আমরা কিন্তু বুঝতে পারি সারা পৃথিবী উনি শুধু অর্থনীতির ব্যাপারে না, উনি সকল ব্যাপারে অনেক জ্ঞান রাখেন এবং খেলাধুলাকে বিশেষভাবে ভালোবাসেন। আমরা আশা করব আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন, যুব ক্রীড়া উপদেষ্টা, উনি বিগত দিনে সব কিছু রেকর্ড ঘেটে অন্যান্য ফেডারেশনের দিকে যেমন তাকাবেন, আমি আশা করব ফুটবল ফেডারেশনটাকে ঢেলে সাজাতে হবে ফিফার আইনের মধ্যে থেকে। এবং এই নির্বাচনে কি করে যারা যারা কাউন্সিলর হয়েছে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে, কেউ দেশের বাইরে চলে গেছে, কেউ দেশের মধ্যে পালিয়ে আছে। তা আমরা এরকম একটা সমাজ ব্যবস্থা করতে চাই, এরকম একটা ক্রীড়া ফেডারেশন করতে চাই যেখানে ক্রীড়া পাগল লোকরা, ক্রীড়াপ্রেমীরা, প্রাক্তন খেলোয়াড়রা, এখানে যারা ক্যাপাবল তারা এসে কাজ করবে, যাদেরকে পালিয়ে বেড়াতে হয় না কোনো রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। যারা পালিয়ে বেড়ানোর মতো নিজেদেরকে তৈরি করে তারা যেন ক্রীড়াঙ্গনে না আসে, যারা সব সময় এখানে ভালো কাজ করবার জন্য আসে, ভালো কাজ করে, তারাই যেন আমাদের ক্রীড়াঙ্গনে থাকে। আমি আবারও বলছি, সালাউদ্দিন, কিরণ সহ অন্যান্য যারা কর্মকর্তা আছেন, যারা অনিয়ম করেছেন, সালাউদ্দিন কিরণের চাট্টুকারিতা করেছেন, তারা অবিলম্বে পদত্যাগ করে চলে যাবেন। সকলকে ধন্যবাদ। আপনারা আমাদের সামনে এসছেন, আমাদের কথা সংবাদ প্রচার করার জন্য আমাদের এই সম্মুখীন হয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমরা আসলে মানে যেটা বলতে চাই যে বাংলাদেশে মহিলা ফুটবলের শুরুর দিন থেকে আমরা ছিলাম, এখনও আমরা আছি। আমাদেরকে ফুটবল ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয় নাই কিংবা কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, সেই জন্য যে আমরা ফুটবল নিয়ে কোনো কাজ করিনি, এটা একদমই ভুল তথ্য। অনেকে মনে করেন যে বাংলাদেশে মহিলা ফুটবল শুরু হয়েছে 2009 সালে, সেটা একদমই ভুল তথ্য। কারণ আপনাদের মাধ্যমেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নিউজ এসেছে, আপনারা অনেকেই জানেন সেই শুরুর দিন থেকে মাঠে গিয়ে নিউজগুলো কভার করেছেন, আমাদের খেলার ছবি আপনারা প্রচার করেছেন। আপনাদের আগে এত টেলিভিশন মিডিয়া আমাদের সৌভাগ্য ছিল না, কিন্তু প্রথম দিকে কিন্তু প্রিন্টিং মিডিয়া প্রচণ্ডভাবে অনেকভাবে আমাদেরকে প্রচার প্রসার করেছেন। বাংলাদেশ মহিলা ফুটবলের প্রচার প্রসারের জন্য মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমি এটা বিশ্বাস করি। তো আমাদের সাথে যখন অন্যায় হয়েছে তখনও অনেক মিডিয়া আমাদের পাশে ছিল। কিছু মিডিয়া ছিল যারা কখনোই সত্যের সাথে সামিল হতে চান না।
ওনারা তখন একটা সুবিধাবাদী দলের পরিণত হয়ে যান সুবিধা ভোগ করার জন্য। আমি বলতে চাই যে মহিলা ফুটবল লিগ আগে আমরা যতগুলো টুর্নামেন্ট খেলেছি, এখন বর্তমানে আপনি দেখবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় কোনো রকম কোনো আপনার চ্যাম্পিয়নশিপ, কোনো ন্যাশনাল টুর্নামেন্ট, কোনো লিগ, কোনো কিছু হয় না। একটা লিগ চালু করেছে ওনারা, সেই লিগটা হচ্ছে 2018 সালের দিকে লিগটা শুরু করেছে। সেই 18 সালের যে লিগটা ওনারা শুরু করেছেন, সেখানে কিন্তু যেটা ওনারা করেছেন যে ওনাদের মন গড়া কিছু দল নিয়ে একটা লিগের যে প্ল্যাটফর্ম থাকে, উনি বলেছেন প্রিমিয়ার লিগে খেলার আগে কতগুলো লিগের ধাপ পার হয়ে প্রিমিয়ার লিগ খেলতে হয়। বাংলাদেশ মহিলা ফুটবলে কি সেই প্রথাটা ওনারা ফলো করেছেন? ওনারা কি সেকেন্ড ডিভিশন, ওনারা কি ফার্স্ট ডিভিশন, হ্যাঁ এই থার্ড ডিভিশন, এগুলো খেলে কি প্রিমিয়ার লিগ খেলেছেন? তো এই লিগকে কখনোই প্রিমিয়ার লিগ ট্যাগ দেওয়া যাবে না, এটা একটা। দ্বিতীয়ত, যেসব ক্লাবগুলোকে ওনারা লিগে খেলিয়েছেন, সেই সব ক্লাবগুলো ফুটবল ফেডারেশনের কর্মকর্তা দ্বারা কিংবা মহিলা কমিটির কর্মকর্তা দ্বারা, এবং সবাই জানি যে এই বছর নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য এই বছর যে মহিলা ফুটবলের লিগটা হয়েছে, এটা সম্পূর্ণভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য হয়েছে। আপনারা আরেকটা জিনিস জানবেন যে মহিলা ফুটবল দল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেখানে মহিলাদের দলে একজন পুরুষ লোককে সর্বদা সব জায়গায় সব প্ল্যাটফর্মে ম্যানেজার হিসেবে পাঠানো হয়। কিন্তু কেন? আমাদের এখানে আমার সাথে এই যে সুখী দাঁড়িয়ে আছে, ও জাতীয় দলের খেলোয়াড় ছিল, মাহফুজ আক্তার নীলা ও জাতীয় দলের খেলোয়াড় ছিল, এই যে রূপা জাতীয় দলের খেলোয়াড়, শারমিন রূপা যশোর থেকে এসেছে, ঝুমুর এখানে আছে জাতীয় দলের খেলোয়াড়, এখানে সুরাইয়া আছে জাতীয় দলের খেলোয়াড়, অনেক জাতীয় দলের খেলোয়াড়রা ওনাদের কারণে বঞ্চিত হয়েছে। আজকে এরা বলে যে আমাদেরকে কেউ চিনে না, আমাদের দুঃখ, আমরা একসময় জাতীয় দলে খেলেছি, আমাদেরকে কেউ চিনে না, কেউ নাম জানে না। উনি এসে এখানকার পুরনো ইতিহাস সমস্ত কিছু মুছে দিয়েছেন। সবচাইতে দুঃখের বিষয় যে উইকিপিডিয়াতে সেখানেও বাংলাদেশ উইমেন ফুটবলের হিস্ট্রিটাও ভুল মিথ্যা তথ্য দিয়ে ভরপুর। আপনারা আজকে গিয়ে যারা জানেন তারা জানেন, যারা জানেন না আমার কথা বিশ্বাস না হলে গিয়ে ঘেটে দেখবেন যে উইকিপিডিয়াতে উনি কী লিখেছেন, বাংলাদেশ মহিলা ফুটবল কবে শুরু হয়েছে। তো সত্যকে কখনোই ধামাচাপা দিয়ে রাখা যায় না, সত্য কখনো না কখনো বেরিয়ে আসে। তো আমাদের হচ্ছে কথা যে ওনারা যদি ভালো কাজ করতেন, ওনাদের বিরুদ্ধে কথা বলতে আসার কোনো প্রয়োজন ছিল না, ওনারা ক্ষমতায় টিকে যেতেন, থেকে যেতেন। কিন্তু ওনারা একনায়কতন্ত্র শাসন এখানে করে গেছেন, নিজেদের ইচ্ছে মতো লোকজন। একটা মহিলা কমিটি আছে, কখনো মহিলা কমিটির কোনো অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন? আমাকে বলতে পারবেন কেউ যে আপনারা মহিলা কমিটির কোনো মিটিং, এক্সিকিউটিভ কোনো মিটিংয়ে কিংবা কোনো প্রেস কনফারেন্সে আপনারা এসেছেন? প্রত্যেকটা ফেডারেশনের যখন কোনো কমিটি হয়, কমিটির যখন এক্সিকিউটিভ মিটিং হয় কিংবা ইয়ারলি একটা অ্যানুয়াল মিটিং হয়, সেখানে তো অন্তত আপনাদের মিডিয়া কর্মী ভাইদেরকে কল করা হয়, তারা কি করতে চাচ্ছে, তাদের কোনো বাৎসরিক কোনো প্ল্যান কিংবা মানে 5 বছরের কোনো প্ল্যান বা কোনো কিছু কি আপনাদেরকে জানানো হয়? কোনো কিছুই তারা কোনো সিস্টেমগতভাবে করেনি। আমরা যারা আওয়াজ তুলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, তাদেরকে সাইড করেছে। আরও আশ্চর্য হবেন শুনে যে 2016 সালের গৌহাটিতে সাফ গেমস 11তম যে সাফ গেমসটা হয়েছিল, সেখানে যে শিলংয়ে যে ফুটবল টিমটা গিয়েছিল, সেই ফুটবল টিমে 22 জন খেলোয়াড় বা 23 জন খেলোয়াড় ছিলেন। সেখানের সেই দলটার মনে হয় 1 জন বা 2 জন খেলোয়াড়কে ঘুরে আসার পরে ক্যাম্পে ডেকেছেন, বাকি সবাইকে বাদ দিয়েছেন। বাট ওই দলটা কিন্তু রানার্স আপ হয়ে ফিরেছে সাব গেমস থেকে, 11তম সাব গেমস থেকে। তো আপনারাই বুঝতে পারেন যে ওনাদের মতের বিরুদ্ধে কথা বললেই সেই খেলোয়াড়কে বের করে দেবে। খেলোয়াড় বলেছে যে প্রতিদিন কেন পাঙ্গাস মাছ খাওয়ানো হয় আমাদেরকে, সেই খেলোয়াড়কে বাদ দিয়ে দিল। সে জাতীয় দলের ওয়ান অফ দ্য টপ স্কোরার ছিল, অমরাচিং মার্মা। সে শুধুমাত্র বলেছে যে প্রতিদিন কেন পাঙ্গাস মাছ আমরা খাবো, আমরা এটা খেতে চাই না। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতে তাদের কষ্ট দেওয়া হয়েছে। আপনি এই খেলোয়াড়রা ছোট বাচ্চা, এরা জানে না, হয়তো আওয়াজ তুলতে ভয় পাচ্ছে, অনেকে আওয়াজ তুলেছে তাকেই বাদ দিয়েছে। একটা খেলোয়াড় ইনজুরিতে পড়েছে, কখনোই তার ট্রিটমেন্টের সুব্যবস্থা করেননি। এই প্রথম কোনো খেলোয়াড়কে ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছে, তাও মিডিয়ার চাপে, মানুষের ফুটবলারদের ভালোবাসার চাপে। সবাই যখন আওয়াজ তুলেছে, কৃষ্ণা না এখন বর্তমান টিমে আছে, কৃষ্ণার যে ইনজুরি হয়েছে, আপনারা এটা নিয়ে নিউজ করেছেন, অনেকেই নিউজ করেছেন।